পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছিলেন, মাটি টাকা, টাকা মাটি। সেই মাটি পুড়িয়ে সোনা আর সেই সোনা দিয়ে গাঁথা এক অদ্ভুত মন্দির হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। আজও যা শুধু বাঁশবেড়িয়া নয়, গোটা রাজ্যের গর্বের বিষয়। কলকাতা থেকে মাত্র 43 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল স্টেশন থেকে 4 কিলোমিটার উত্তর দিকে অতীতের সেই বিখ্যাত নগরী সপ্তগ্রাম। 7টি গ্রাম দিয়ে জমজমাট সেই নগরীতে বাণিজ্য করতে অনেকেই হাজির হতেন জলপথে। আজ যার নাম বাঁশবেড়িয়া। সেই সময় গঙ্গা, সরস্বতী, কুন্তী এই 3 নদী বয়ে যেত সপ্তগ্রাম দিয়ে। এখানকার বিশেষ আকর্ষণ অনন্ত বাসুদেব মন্দির ও হংসেশ্বরী মন্দির। 1799 সালে প্রবল পরাক্রমশালী রাজা রামেশ্বর দত্ত তৈরি করেছিলেন অনন্ত বাসুদেব মন্দিরটি। এর আর এক নাম বাঁশবেড়িয়ার মন্দির। চারচালা মন্দির নামেও এটি পরিচিত। 8 কোণযুক্ত শিখরওয়ালা মন্দিরটির ভাস্কর্য ও পোড়ামাটির কাজ দেখার মতন। খোদাই করা আছে কৃষ্ণলীলা, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন নিদর্শন। গর্ভগৃহে খোদাই করা আছে বিষ্ণু মূর্তি, আর চারপাশের ঘরে রয়েছে 12টি শিবলিঙ্গ। বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব ছিলেন সঙ্গীত শিল্পানুরাগী। তার মায়ের মৃত্যুর পর একদিন ভোর রাতে নিজের মা হংসেশ্বরীকে দেবী রূপে স্বপ্নে দেখেন। মা ছিলেন তপ্তবর্ণা, দেবী কৃষ্ণবর্ণা। শিবের নাভিমূল থেকে ওঠা প্রস্ফুটিত পদ্মের ওপরে বসা বরাভয় মুদ্রায় আশীর্বাদ করছেন। তখনই তিনি সিদ্ধান্ত নেন মায়ের মন্দির গড়বেন। মন্দির শুরু হয়েছিল, কিন্তু শেষ করা সম্ভব হয়নি। তিনি 1802 সালে পরলোক গমন করেন। তার স্ত্রী ছোট রানী শঙ্করী এই মন্দির সমাপ্ত করবেন বলে সহমরণের যুগেও সতী হওয়ার বিরোধিতা করেছিলেন। রানী শঙ্করী ছিলেন সে যুগের একমাত্র প্রতিবাদী মহিলা, যিনি সমাজচ্যুত হয়েও স্বামীর অসমাপ্ত মন্দিরের কাজ শেষ করেছিলেন 1814 সালে। খরচ হয়েছিল তখনকার সময়ে আনুমানিক 5 লক্ষ টাকা। ইতিহাস বলছে মন্দির তৈরিতে চুনার থেকে বহু মেহনত করে নিয়ে আসা হয়েছিল পাথর। মন্দির তৈরির জন্য কারিগরদের আনা হয়েছিল জয়পুর থেকে। পোড়ামাটির কারুকার্য আছে এই মন্দিরের বিভিন্ন দিকে। মন্দিরটির উচ্চতা প্রায় 21 মিটার বা 70 ফুট। পাপড়ি ঘেরা পাথরের চূড়ো, 13টি মিনার বের দিয়েছে মন্দিরটিকে। স্থাপত্যে আজও নজরকাড়া নিদর্শন। পাথরের শিবমূর্তির নাভি থেকে বেরিয়ে আসা সুরজটার ওপর পদ্মে আসীনা দেবী, যিনি এখানে দক্ষিণাকালীর বীজ হংসেশ্বরী। মন্দিরের দরজাটি নিম কাঠের দ্বারা নির্মিত। মানব শরীরের গঠন ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষা, সুষুম্না ও চিত্রিণী অনুসারে এই মন্দিরের প্রার্থনা স্থান নির্মিত হয়। এই মন্দিরে সারা বছরই ভক্তদের সমাগম হয়ে থাকে। এবার আমরা উপস্থিত হয়েছি বাঁশবেড়িয়ার বুকে গড়ে ওঠা মধ্যযুগীয় স্থাপত্যের আর এক নিদর্শন জাফর খান গাজীর মাজারে, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1298 সালে, এবং তারই সমাধিসৌধ যেটা প্রতিষ্ঠিত হয় 1315 সালে। মসজিদের ভেতরে আছে প্রার্থনা কক্ষ, যেটি 2টি অংশে বিভক্ত। কিবলা দেওয়ালের মিহারবাগুলিতে সুদৃশ্য অলঙ্কার বিশেষভাবে লক্ষণীয়। মূল মিহারবারের ওপর একটি শিলালিপি থেকে জানা যায় আদিতে এই মসজিদের 10টি গম্বুজ ছিল,
যার অনেকগুলোই আজ বিনষ্ট। পূর্ব ভারতের বর্তমান সমাধিসৌধগুলোর মধ্যে প্রাচীনতম এই আচ্ছাদনহীন সৌধটি মাদ্রাসা হিসাবেও ব্যবহৃত হয়েছিল। পাথর দিয়ে মোড়া মসজিদ ও সমাধিসৌধ উভয়ের ক্ষেত্রেই পূর্ব বর্তমান স্থাপত্যের নিদর্শন চিহ্ন বর্তমান। প্রথম পশ্চিমের কক্ষে জাফর খান গাজী ও তার দুই পুত্র ইয়েন খান ও মঈন খান এবং দ্বিতীয় কক্ষে বরখান গাজী ও তার দুই পুত্র রহিম ও করিমের এবং এক অজ্ঞাত নারীর সমাধি পাওয়া যায়। জাফর খান গাজী কে ছিলেন সেই নিয়ে মতভেদ আছে। বাঙালি ঐতিহাসিক যদুনাথ সরকার জানান, জাফর খানকে প্রকৃতপক্ষে লখনৌতির শাসক রুকনুদ্দিন কায়কাউস দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবনের নাতি দ্বারা সপ্তগ্রাম বিজয়ের মিশনে পাঠানো হয়েছিল। সারা দিনের বাঁশবেড়িয়া সফর শেষ করে এবার আমাদের ঘরে ফেরার পালা। তাই বলি কবির ভাষায়, সূর্যি মামা যাচ্ছে ডুবে, এবার মোরা যাব ঘরে, বসন্তের এই মাতাল সমীরণে।